আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আমি ডক্টর নাহিদা আক্তার আপনাদের সবাইকে আজকের এই লাইভ সেশনে স্বাগতম জানাচ্ছি। আমরা একটু ওয়েট করব এবং ভিউয়ার যখন একটু বেড়ে যাবে আমরা তখন ক্লাসটা শুরু করব। তো একজন একটু কনফার্ম করবেন আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আমি লাইভ সেশনের আগে একটা পোস্ট করেছিলাম, আপনারা হয়তোবা দেখেছেন। আজকে আমাদের টপিক হচ্ছে প্রিনেটাল জেনেটিক কাউন্সেলিং, স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনোসিস। আপনারা যারা পার্ট 1 পরীক্ষা দিবেন গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্টে, বেসিক্যালি আপনাদের জানতে হবে যে এই আজকের টপিকটা আপনার কোন সাবজেক্টের সাথে রিলেটেড। এটা থেকে কোয়েশ্চেন আসে পেপার 2 এবং পেপার 3-তে। অলরেডি আপনারা সবাই জানেন পেপার 1-এর জন্য অ্যানাটমি, পেপার 2-এর জন্য ফিজিওলজি এবং পেপার 3-এর জন্য প্যাথোলজি আপনাকে পড়তে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার জেনারেল সাবজেক্টের সাথে সাথে আপনার যে ক্লিনিক্যাল পোর্শনটা আছে সেটার জন্য গাইনি অ্যান্ড অবস দত্ত এবং জেপকটের 2টা বই আপনাকে ফলো করতে হবে। তার মধ্যে জেপকট কী কী পড়তে হবে সেটা আমরা আমাদের ক্লাসগুলোর সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দিব। আর গাইনি অ্যান্ড অবস দত্ত তো আমরা প্রতিটা ক্লাসেই এখন ঠিকঠাক মানে একদম সুন্দর করেই দাগিয়ে দিচ্ছি আপনাকে, একদম কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, এতটুকু। আর আপনারা এবার জানেন আপনাদের এফসিপিএস পরীক্ষাটা জাস্ট ঈদের পরপরই হবে। তো আপনাকে যেটা করতে হবে, ঈদের পরপর যেহেতু পরীক্ষা, আগে থেকেই আপনাকে সব কিছু পড়ে গুছিয়ে রাখতে হবে, কারণ ঈদের ওই সময়টাতে আপনার খুব মানে বড় একটা সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আগে যদি পড়াটা গুছিয়ে রাখেন এবং ওই পড়াটাই আপনি বারবার রিভিউ করতে থাকেন, তাহলে দেখবেন পরীক্ষার আগে ওই ঈদের বন্ধ কাটিয়ে আপনার তেমন একটা প্রেশার নিচ্ছেন না বা অতটুকু প্রেশার আপনার লাগবে না। এই জন্য যেটা করবেন, এখন থেকেই আপনারা আপনাদের সিলেবাসটা ধরে ধরে পেপার 1, 2 এবং 3 কি কি পড়তে হবে সেটা দাগিয়ে ফেলবেন। আমি আর একটু পরেই ক্লাসটা শুরু করে দিব। আর আমাদের সাথে যদি আপনাদের টপিক রিলেটেড কিংবা অন্য কোনো কিছুতে কোনো সমস্যা থাকে বা জানার প্রয়োজন হয়, আপনারা সরাসরি আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে কমেন্ট করতে পারেন লাইভের নিচে, অথবা স্পেসিফিক্যালি আপনি মেন্টরদেরকেও নক করে জেনে নিতে পারেন। আর আজকের টপিক রিলেটেড একটা কোয়েশ্চেন আমি কিছুক্ষণ আগে লাইভের আগে পোস্ট করেছি, এটার অ্যান্সার আমি লাইভের মধ্যে দিয়ে দিব। এই টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে আমাকে অবশ্যই আপনারা জানাবেন, আমি চেষ্টা করব সলভ করার। তাহলে আসেন আমরা মনে হয় আমাদের পড়াটা শুরু করা উচিত। আজকের টপিকটার জন্য আমরা ফলো করব ডিসি দত্ত টেক্সট বুক 10 এডিশন, একদম নতুন এডিশন, যেটা সবসময় মনে রাখবেন নতুন এডিশন থেকে কোয়েশ্চেনগুলো হয়, আমাদেরকে নতুন এডিশনটাই ফলো করতে হবে। তাহলে চলেন আমরা পড়াশোনায় চলে যাই। এই যে এটা হচ্ছে ডিসি দত্তের নতুন এডিশন, যেটা 10th এডিশন। এই বইটা আপনারা ফলো করবেন আপনাদের প্রিপারেশনের জন্য। এখান থেকে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো 12 নাম্বার চ্যাপ্টার নিয়ে, পেজ নাম্বার 102। আমি দাগানোর জন্য এমসিকিউ কোয়েশ্চেনগুলোর জন্য আমি ফলো করেছি বা দাগানোর চেষ্টা করেছি হচ্ছে ইয়েলো মার্কার দিয়ে, এবং আপনার যেগুলো নাইস টু নো সেই টপিকগুলোর জন্য আমি গ্রিন কালারটা ইউজ করেছি। এবং
আপনার যে সিঙ্গেল বেস কোয়েশ্চেনগুলো সেগুলোর জন্য পিঙ্ক কালার অথবা অরেঞ্জ কালার ইউজ করেছি। প্রথমেই আপনি জেনে নেন এই টপিক থেকে আপনাকে কতটুকু জানতে হবে, আপনি কি কি পড়বেন। জানতে হবে 3টা ট্রাইমেস্টার অনুযায়ী প্রিনেটাল জেনেটিক কাউন্সিলিংয়ের জন্য বা স্ক্রিনিংয়ের জন্য আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং পেশেন্টকে কি বলবেন, আর সেটা পজিটিভ হলে কত মাসে সেটা রিপিট করতে হবে, আর কোন মাসে কোন সপ্তাহে কি কি করতে হয়। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রিনেটাল জেনেটিক কাউন্সিলিং মানে হচ্ছে কনসেপশনের আগে থেকে এবং কনসেপশন হওয়ার পরের ওই সময়টাতে আপনি কিভাবে একটা বাচ্চার কোনো সমস্যা আছে কিনা সেটা আগে থেকেই জানতে পারবেন। তাহলে দেখেন মেইনলি এখানে ইনভেসিভ নন ইনভেসিভ দুই ধরনের টেস্টই থাকে। নন ইনভেসিভ যে টেস্টগুলো সেগুলো দিয়ে আমরা আসলে কি করি, অ্যানোপ্লয়েডি অথবা নিউরাল টিউব ডিফেক্ট যে ডিজিজগুলো আছে সেগুলো আমরা ডায়াগনোস করতে পারি। আর আরেকটা হচ্ছে এই টেস্টগুলো আপনি কাদের জন্য করবেন, বেসিক্যালি মায়ের এজ যত বাড়ে মানে হচ্ছে ম্যাটার্নাল এজ যদি 35 ইয়ার্সের উপরে হয়, হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, তার প্রিভিয়াস প্রেগনেন্সিতে এমন কোনো হিস্ট্রি থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে এটা করতে হবে। এখানে একটা লাইন এখানে দেখেন, এটা একটু এমসিকিউ এসেছিল, সেটা হচ্ছে নন ইনভেসিভ টেস্টগুলো দিয়ে বেসিক্যালি আমরা এই সময়টাতে কি বুঝি, ক্রোমোজোমাল ডিফেক্টগুলো আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে ট্রাইজোমি 21, 18, 13। আপনাদেরকে জানতে হবে এই 21, 13, 18 এর নাম কি। মনে রাখবেন 18 ফর ই, এটা দিয়ে মনে রাখবেন এডওয়ার্ড সিনড্রোম, 13 এর জন্য পাটাও সিনড্রোম এবং 21 এর জন্য ডাউন সিনড্রোম। এতটুকু এখান থেকে জানবেন। এখন আপনাকে জানতে হবে আপনি ট্রাইমেস্টার অনুযায়ী কি কি জিনিস পড়বেন। দেখেন স্ক্রিনিং মেথডের মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টারে স্ক্রিনিংয়ে কি আছে, সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু আছে এবং থার্ড ট্রাইমেস্টারে কিছু আছে। তাহলে আমরা প্রথমে জানবো ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি আছে। এখানে টেস্টটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই যে বায়োফিজিক্যাল এবং বায়োকেমিক্যাল। বায়োফিজিক্যাল টেস্টে কি কি, আলট্রাসাউন্ড করতে হবে, সেখানে আপনি নুকাল ট্রান্সলুসেন্সি দেখবেন, আর তার সাথে নেজাল বোন প্রেজেন্স অর অ্যাবসেন্স এই জিনিসটা দেখবেন। এটা দেখার পরে আমরা এখান থেকে ডায়াগনোস করতে পারবো কি, whether the child is suffering from Down syndrome or not। আর তার সাথে বায়োকেমিক্যাল কি কি টেস্ট করবেন, আমরা জানি যে প্রেগনেন্সির একমাত্র কনফার্মেটরি টেস্ট যদি বলা হয় সেক্ষেত্রে আপনারা বিটা এসসিজি বলবেন। আমাদের কাছে অনেক পেশেন্টই আসে, তারা এসে বলে ইউরিনে পজিটিভ আসছে, স্ট্রিপ টেস্ট পজিটিভ, কিন্তু স্ট্রিপটা সেক্ষেত্রে আপনার ডেট ওভার হয়ে যেতে পারে বা নষ্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি কোনো কনফিউশন হয় তখন আপনি প্রেগনেন্সি কি দিয়ে কনফার্ম করবেন, এটাও কিন্তু একটা সিঙ্গেল বেস্টের কোয়েশ্চেন ছিল। প্রেগনেন্সি কনফার্মেশন আমরা করব বিটা এসসিজি দিয়ে। এরপর আরেকবার একটা কোয়েশ্চেন ছিল যে বিটা এসসিজি তো প্রথমে কনফার্মেশন, এখন আমি আলট্রাসাউন্ডের মধ্যে কোনটা দিয়ে আগে কনফার্ম করব, সেটা কি টিবিএস নাকি হচ্ছে আলট্রাসাউন্ড অফ প্রেগনেন্সি প্রোফাইল, সেক্ষেত্রে হচ্ছে টিবিএস আমরা আগে বুঝতে পারবো। তাহলে দেখেন বায়োকেমিক্যাল টেস্ট যদি হয় সেক্ষেত্রে ফ্রি বিটা এসসিজি করব, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ করব। এখন আপনাকে জানতে হবে ট্রাইমেস্টার আপনি কিভাবে ভাগ করবেন এবং কোন ট্রাইমেস্টারে কোনটা করবেন। আমরা ইউজুয়ালি 3টা ট্রাইমেস্টার ধরি, প্রথম 3 মাস, মিডল 3 মাস এবং শেষের 3 মাস। প্রথম 3 মাসে দেখেন বিটুইন 11 and 14 উইকস যেটা, সেই ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিংগুলো আপনাকে করতে হবে 11 and 14 উইকসের মধ্যে। এগুলা কিন্তু প্রতিটাই এক একটা কোশ্চেনের স্টেম বলছি আমি। তাহলে কি কি আসবে, যেহেতু আমি বললাম প্রেগনেন্সি কনফার্মেশন করবেন বিটা এসসিজি দিয়ে, তাহলে বিটা এসসিজি বাড়বে এবং যেখানে বিটা এসসিজি বাড়ে মোস্ট অফ দ্য টাইমে দেখবেন প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ সেখানে রিডিউসড হয়। আর তার সাথে আপনি কি করবেন, আলট্রাসোনোগ্রাম যদি করেন সেই ক্ষেত্রে নুকাল ট্রান্সলুসেন্সি দেখবেন। সেটা কি জিনিস, এটা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড স্পেস যেটা ফিটাল স্কিন এবং আন্ডারলাইন সফট টিস্যুর মাঝখানে ফিটাল নেকে থাকে। সেই নুকাল ট্রান্সলুসেন্সি যদি মোর দেন অর ইকুয়াল 3 হয় তাহলে আপনাকে মোটামুটি ধরে নিতে হবে যে এই বাচ্চা ডাউন সিনড্রোম মানে ট্রাইজোমি 21, তার ক্ষেত্রে 92% কেসে পজিটিভ। তাহলে এই বাচ্চাটাকে আপনি আর কি দেখবেন, আলট্রাসোনোগ্রামে দেখতে হবে নেজাল বোন আছে কিনা, এটাও আর একটা কনফার্মেটরি সাইন। এখন ফার্স্ট সেমিস্টারে যে আপনি এই স্ক্রিনিংটা করলেন সেটা আইদার ইকুয়াল হবে অথবা সুপিরিয়র টু সেকেন্ড সেমিস্টার স্ক্রিনিং হবে, সেই জন্য ফার্স্ট সেমিস্টারের স্ক্রিনিংগুলোর ভ্যালু অনেক বেশি। যদি আপনি টেস্ট করার পরে বুঝতে পারেন যে ফার্স্ট সেমিস্টারের স্ক্রিনিং অনেক পজিটিভ,
সেক্ষেত্রে আপনি কি করবেন, তার মানে ডায়াগনস্টিক টেস্ট করে আপনাকে এটা কনফার্ম হতে হবে। সেক্ষেত্রে কি করবেন, আপনাকে এটা জানার জন্য একটা টার্গেট আল্ট্রাসাউন্ড করতে হবে সেকেন্ড ট্রাইমেস্টারে, তার সাথে ফিটালের ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। এখন সেকেন্ড ট্রাইমেস্টারে যে স্ক্রিনিংটা করবেন সেটা হবে সাধারণত 18 থেকে 22 সপ্তাহে, আমরা সেটাকে বলি অ্যানোমালি স্ক্যান। তাহলে এতটুক পর্যন্ত গেল আপনার ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিংয়ে কি হয় সেটা। এবার আসেন সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিংয়ে কি কি হয়। আমি বলেছি যে মিডল 3 মান্থকে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার। তাহলে দেখেন এই সেকেন্ড ট্রাইমেস্টারের সময়টা হচ্ছে 15 থেকে 22 সপ্তাহ। এখানে আপনি কি কি করবেন, এখানে যেটা করতে হবে আমরা বলি হচ্ছে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন। আমি দেখেন এখানে একটা জিনিস লিখে দিয়েছি হেমি। আগের বইগুলাতে, এবারের বই না, আগের বইগুলাতে বলা হতো যে সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিংয়ে আমরা সাধারণত করি ট্রিপল টেস্ট এবং কোয়াড্রিপল টেস্ট। তাহলে এই ট্রিপল টেস্ট এবং কোয়াড্রিপল টেস্টে কি কি আছে, নতুন বইতে দেখবেন ট্রিপল টেস্টের কোনো কিছুই এখন আর লেখা নাই, সরাসরি কোয়াড্রিপল টেস্টে চলে গেছে। তাহলে আপনারা কোয়াড্রিপল টেস্টটাই মনে রাখবেন। সেটা কি কি দেখেন, কোয়াড্রিপল টেস্টে বলেছে, আমি লিখে দিয়েছি হেমি, হেমি দিয়ে আপনারা মনে রাখবেন। এইচ ফর বিটা এসসিজি, ইতে আনকনজুগেটেড স্ট্রায়ল, সেটা কি E3। এমে কি হয় ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন এবং আইতে হচ্ছে ইনহেবিন। এখান থেকে আপনাকে জানতে হবে এই চারটা মিলে এটা কোয়াড্রিপল টেস্ট অথবা কোয়াড টেস্ট হয়। আর এখান থেকে একটা কম্পোনেন্ট মানে ইনহেবিন যদি আমি বাদ দিয়ে দেই তাহলে সেটাকে বলা হয় ট্রিপল টেস্ট, যেটা আগের বইগুলোতে ছিল বর্তমানের বইগুলোতে নাই। তাহলে কি কি করতে হবে এখান থেকে, সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিংয়ে আমরা সাধারণত 15 থেকে 22 সপ্তাহে করি। তার মধ্যে ম্যাটারনাল সিরাম আলফা প্রোটিনটা আমরা করি হচ্ছে 15 থেকে 20 সপ্তাহের মধ্যে। এটা দিয়ে কি হয়, ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন 85% কেসে নিউরাল টিউবের ডিফেক্টগুলোকে ডিটেক্ট করে। তাহলে আপনাকে জানতে হবে ম্যাটারনাল সিরাম আলফা প্রোটিন কোথায় বাড়ে কোথায় কমে। এটা পেপার 3তেও আপনি কোয়েশ্চেন পাবেন, পেপার 2তেও কোয়েশ্চেন পাবেন। দেখেন ম্যাটারনাল সিরাম আলফা প্রোটিনটা কি, এটা প্রডিউসড হয় ইয়াক স্যাক দিয়ে এবং ফিটাল লিভার দিয়ে। এটা একটা অঙ্কোপিটাল প্রোটিন, আপনারা নিওপ্লাজমেও এই সেম টপিকটাই পড়েছেন। তাহলে এই অঙ্কোফিটাল প্রোটিন দিয়ে আপনি কি কি জিনিস ডিটেক্ট করবেন, কয়েকটা কন্ডিশন ডিটেক্ট করতে পারবেন। সেটা কি কি, যদি রং জেস্টেশনাল এজ হয়, ওপেন নিউরাল টিউব ডিফেক্ট থাকে, মাল্টিপল প্রেগনেন্সি থাকে, RH আইসোমিনাইজেশন থাকে এবং ইন্টারউটেরাইন ফিটাল ডেথ, আর ফিটালের যদি কিছু অ্যানোমালি থাকে সেটা কি কি, অ্যান্টিও অ্যাবডোমিনাল ডিফেক্ট আর হচ্ছে রেনাল অ্যানোমালি। এই জিনিসগুলোতে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন বাড়বে। কিন্তু আপনাকে জানতে হবে লো লেভেল কোথায় থাকে, কারণ এটাই রেয়ার কেস। লো লেভেল থাকে দুইটা জিনিসে, আপনারা মনে করবেন GD দিয়ে। লো লেভেল থাকে এখানে জি ফর জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ আর ডিতে হচ্ছে ডাউন সিনড্রোম। এটা একদম আপনি মুখস্থ রাখবেন। এটা একটা সিঙ্গেল বেস্টের কোয়েশ্চেন আসছে আর সিঙ্গেল বেস্টের সাথে MCQ আসছে। তাহলে বললাম কি কিছু জিনিস ইলেভেটেড থাকবে, কিছু জিনিস লো লেভেলে থাকবে। যেই জিনিসটা লো লেভেলে থাকবে সেটা দিয়ে মনে রাখবেন GD, জি ফর জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ, ডি ফর ডাউন সিনড্রোম। এখন দুইটা জিনিস বলা হয়ে গেল। 3 নাম্বারটা কি হবে, সেটা হচ্ছে ভেরি লো ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন। এটা কোথায় থাকবে, যদি মিসক্যারেজ হয়, স্টিল বার থাকে, নিওনেটাল বার থাকে। এই জিনিসটা থেকে সামারিটা কি হলো, তাহলে সামারি আপনাকে জানতে হবে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমি সেকেন্ড ট্রাইমেস্টারে টার্গেট আল্ট্রাসাউন্ড করব। সেটা হবে 18 থেকে 22 সপ্তাহে অ্যানোমালি স্ক্যান করে আমি দেখব। আর তার সাথে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দেখব, সাথে বাচ্চার কোনো কার্ডিয়াক ডিফেক্ট আছে কিনা সেটা বোঝা যাবে। সেই জিনিসটা কনফার্মেশন করার জন্য আমরা 15 থেকে 22 সপ্তাহে সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং করব। সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং এর মধ্যে ট্রিপল টেস্ট এবং কোয়াড্রিপল টেস্ট থাকবে। ট্রিপল টেস্ট বর্তমানে আর নাই, সেখানে কোয়াড্রিপল টেস্ট হয়। ট্রিপল টেস্ট বললে আপনি ইনহেবিন বাদ দিয়ে দিবেন, কোয়াড্রিপল টেস্ট হলে হেমি দিয়ে মনে রাখবেন। এই অংশটা যখন কনফার্ম হবেন এটাকে বলা হয় বেস্ট স্ক্রিনিং প্রসিডিউর। তার সাথে কম্বাইন করতে হবে ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টার স্ক্রিনিং। এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার, আমি মানে যতটুকু বললাম এটা হচ্ছে জিস্ট। এখন আসেন এই স্ক্রিনিংটা করতে গেলে আপনি কার কার জন্য করবেন। আমি অলরেডি বলেছি ট্রাইজোমি 13, 18, 21 মনে রাখবেন কিভাবে। 18 জন্য এডওয়ার্ড সিনড্রোম, 13 পাটাও সিনড্রোম এবং 21 হচ্ছে ডাউন সিনড্রোম। তাহলে এই ডিজিজগুলোর জন্য যে আপনি স্ক্রিনিং করতেছেন তাহলে কাকে কাকে করবেন।
করবেন সেই মাদারকে যার বয়স 35 ক্রস করে গেছে, তার মানে সে এখন হাই রিস্ক প্রেগনেন্সি, এটা একটা। আরেকটা হচ্ছে তাকে করবেন যার ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এ নুকাল ট্রান্সলুসেন্সি পজিটিভ আসছে, সেটা কত, মোর দেন অর ইকুয়াল যদি 3 থাকে, তাহলে এই কথাটা দেখেন ম্যাটার্নাল এজ আর তার সাথে নুকাল ট্রান্সলুসেন্সি পজিটিভ হলে তখন আমরা করব। আমি বলেছি বিটা এসসিজি হচ্ছে প্রেগনেন্সি কনফার্মেটরি টেস্ট। আপনার কাছে যদি কোনো পেশেন্ট আসে সেই ক্ষেত্রে ইউনারি স্ট্রিপ টেস্টে আপনি মনে করেন যে ইউনারি স্ট্রিপ টেস্টে পজিটিভ হতে পারে, কিন্তু পরে দেখা গেল যে আসলে প্রেগনেন্সি কোনো স্যাক আলট্রাসোনোগ্রামে পাওয়া যায় নাই, তো সেই ক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়, সেই জন্য আমরা কনফার্মেটরি টেস্ট বলি বিটা এসসিজি। ইভেন এটাও নোটিস করে দেখবেন কিছু কিছু আরসিটি ট্রায়ালে এটা প্রমাণ করে দেখিয়েছে যে যেসব পেশেন্টের পিসিওএস থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিনে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ দেখায়, যদিও সেটা রেয়ার, কিন্তু তারপরও মাথায় রাখতে হবে। এই জন্য কনফার্মেটরি টেস্ট অলওয়েজ বিটা এসসিজি। তাহলে প্রেগনেন্সিতে যদি বিটা এসসিজি বাড়ে আর প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ কমে, তখনই আপনি স্ক্রিনিং টেস্টে চলে যাবেন ট্রাইজোমি 21 এর জন্য, সেটা হবে নুকাল ট্রান্সলুসেন্সি। আপনারা অলরেডি জানেন আমাদের ম্যাট্রিক্স একাডেমি কিছু প্রজেক্ট হাতে নিয়েছে, সেটা হচ্ছে আচ্ছা ডক্টর জিয়াউল হক টিপু, আপনি বলেছেন নুকাল ট্রান্সলুসেন্সি কত হলে পজিটিভ বলবেন। নুকাল ট্রান্সলুসেন্সি যদি মোর দেন অর ইকুয়াল 3 মিলিমিটার হয় সেক্ষেত্রে আপনি পজিটিভ বলবেন। আর এইটা পজিটিভ হওয়ার পরে আপনি কনফার্মেশন করার জন্য 18 থেকে 22 সপ্তাহে একটা অ্যানোমালি স্ক্যান সাজেস্ট করবেন, তার সাথে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দেখবেন। অ্যানোমালি স্ক্যান যদি পজিটিভ হয় এবং তার সাথে ফিটাল ইকোকার্ডিওগ্রাফিতে তার যদি চেম্বার ডিফেক্ট থাকে, তাহলে ধরে নিতে হবে সেই ক্ষেত্রে ট্রাইজোমি 13, 18, 21 তিনটেই পজিটিভ থাকতে পারে। আমাদের ম্যাট্রিক্স একাডেমি কিছু জিনিস মানে আপনারা হয়তো বা নোটিস করেছেন, আমরা হচ্ছে এখন এফসিপিএস এর জন্য প্রতি রবিবার এবং বুধবার আমরা মেন্টররা লাইভে আসতেছি, এবং রেসিডেন্সির জন্য উইকে 3 দিন করে আমরা লাইভে আসতেছি। আপনাদের যদি এফসিপিএস রিলেটেড এবং রেসিডেন্সি রিলেটেড কোনো টপিকের জন্য কোনো হেল্প প্রয়োজন হয়, বা আপনারা চান যে আমরা এটা নিয়ে কথা বলি, কোয়েশ্চেন ডিসকাস করি, তাহলে আমাদেরকে অবশ্যই সেই টপিকগুলো জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্য। আর আপনারা সবাই এটাও জানেন আমাদের ম্যাট্রিক্স একাডেমির সোল ডক্টর সাদাত জুয়েল ভাইয়া, উনি ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে সপ্তাহে 2 দিন কথা বলেন। আপনাদের যদি মনে হয় যে ক্যারিয়ার কাউন্সিলিং এর দরকার আছে, আপনি একটু কিভাবে পড়বেন, কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সেগুলো নিয়ে আপনি জানতে চান, তাহলে ভাইয়ার সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কথা বলতে পারেন। চলেন আবার আমরা আমাদের টপিকে ফিরে যাই। এই চ্যাপ্টারটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এতক্ষণ আমি যে পেজটা বলেছি সেই অংশটা, এটা একদম ঝাড়া ঝাড়া করে পড়বেন, বুঝে পড়বেন, যেন আপনি পরীক্ষার আগের দিন না পড়লেও সেই জিনিসটা আপনি অ্যান্সার করতে পারেন। আর নাম্বার 2 হচ্ছে এই দুটা চার্ট। এই দুটা চার্ট কিভাবে করবেন এখন আপনারা অলরেডি জানেন, যেহেতু কনজেনিটাল অ্যানোমালিগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, সেই জন্য আগে থেকেই আমরা চাই যে প্রিনেটাল স্ক্রিনিং এর মাধ্যমে সেগুলোকে আলাদা করে ফেলা। দেখেন আপনাদের আগের বইগুলোর সাথে দেখলে দেখবেন যে এবার 10th এডিশনে অনেক জিনিসই চেঞ্জ হয়ে গিয়েছে। কি কি করতে হবে দেখেন, কোরিওনিক ভিলাই স্যাম্পলিং করব আমরা, অ্যামনিওসেন্টেসিস এবং কর্ডিওসেন্টেসিস করব। এখানে আপনাকে জানতে হবে সময় কত, মানে কোন উইকসে আপনি কোনটা করবেন, এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসে। দেখেন যদি কোরিওনিক ভিলাই স্যাম্পলিং করেন তাহলে ট্রান্সসার্ভাইকাল এবং ট্রান্স অ্যাবডোমিনালটা করবেন। ট্রান্সসার্ভাইকালে হচ্ছে 10 থেকে 13 সপ্তাহ এবং ট্রান্স অ্যাবডোমিনালে আপনি 10 সপ্তাহ থেকে টার্ম পর্যন্ত এটা করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, এটা বলা আছে আফটার 15 উইকসে করতে পারবেন, কিন্তু আর্লির ক্ষেত্রে আপনি 12 থেকে 14 সপ্তাহে করতে পারবেন। কর্ডোসিনথেসিসটা কি হবে, 18 থেকে 20 সপ্তাহে করতে পারবেন। তাহলে আপনাকে যদি এরকম একটা প্রবলেম সিঙ্গেল বেস দেওয়া হয় যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে 10 থেকে 13 সপ্তাহের মধ্যে, তাহলে আপনি কোন টেস্টটাকে প্রায়োরিটি হিসেবে নেবেন। সেই ক্ষেত্রে 10 থেকে 13 সপ্তাহে যদি বলে দেয়, আপনি সেখানে অ্যামনিওসেন্টেসিসকে অ্যান্সার নেবেন। আর যদি ট্রান্স সার্ভাইকাল মেনশন করা থাকে সেই ক্ষেত্রে আপনি ট্রান্স সার্ভাইকালের জন্য 10 থেকে 13 সপ্তাহে কোরিওনিক ভিলাই স্যাম্পলিংটাকে অ্যান্সার ধরে নেবেন। এখন আমাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, দুইটাই তো 10 থেকে 13 সপ্তাহে, 10 থেকে 13 সপ্তাহে দুইটাই,
তাহলে আপনারা কোনটা অ্যান্সার দিবেন? মনে রাখবেন কোরিওনিক ভিলাই স্যাম্পলিং করার পরেও সেটা কনফার্মেশন করতে হয় অ্যামনিওসেন্টেসিস দিয়ে। তাহলে অ্যামনিওসেন্টেসিস হচ্ছে কনফার্মেটরি টেস্ট এবং এটা হবে প্রথম অ্যান্সার। যদি অ্যামনিওসেন্টেসিস না থাকে সেক্ষেত্রে আপনি কোরিওনিক ভিলাই স্যাম্পলিং করবেন। আরেকটা জিনিস দেখেন, এখানে স্পেসিফিকলি লেখা আছে কোরিওনিক ভিলাই স্যাম্পলিং অ্যাকুরেট, কিন্তু সেটা কনফার্মেশনের জন্য অ্যামনিওসেন্টেসিস দরকার হয়। আর তার সাথে অ্যামনিওসেন্টেসিস এবং কর্ডিওসেন্টেসিস দুইটাই হাইলি অ্যাকুরেট। তাহলে এটা আপনাদেরকে প্রমাণ করে দিল কোরিওনিক ভিলাই স্যাম্পলিং করার পরেও সেটা কনফার্মেশন করব আমরা অ্যামনিওসেন্টেসিস দিয়ে। তাহলে দুইটার ক্ষেত্রেই নাইমা জাহান আপনি অ্যান্সার দিয়েছেন কোরিওনিক ভিলাই স্যাম্পলিং। আমি টপিকটা বলেছিলাম হচ্ছে 10 থেকে 13 সপ্তাহে একটা পেশেন্ট আসছে, আপনি কোনো ডিফেক্টকে কনফার্ম করতে চাচ্ছেন, তাহলে কোন টেস্টটা করবেন? আপনার অ্যান্সারটা ঠিক ছিল যদি এটা এমসিকিউ চাইতো, সেই ক্ষেত্রে আপনি কোরিওনিক ভিলাই স্যাম্পলিং অ্যান্সার দিতে পারতেন। কিন্তু যদি সিঙ্গেল বেস বলে তাহলে কোরিওনিক ভিলাই স্যাম্পলিংকে আপনি কনফার্ম করতে হবে অ্যামনিওসেন্টেসিস দিয়ে। তাহলে আপনি স্পেসিফিক অ্যান্সার দিতে গেলে তখন আপনার অ্যান্সার হবে অ্যামনিওসেন্টেসিস। সেটার কারণ আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এই যে অ্যাকুরেট, যদিও সিবিএস অ্যাকুরেট কিন্তু তারপরও অ্যামনিওসেন্টেসিস কনফার্মেশনের জন্য দরকার হয়। এটা গেল। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে দেখবেন সবগুলো পরীক্ষাতেই হচ্ছে কালচার করি আমরা, কিন্তু একটাতে শুধুমাত্র ডিরেক্ট প্রিপারেশন করা যায়, সেটা কি 24 থেকে 48 আওয়ার্সে সিবিএস এর জন্য ডিরেক্ট প্রিপারেশন করা হয়। আর এখানে রিস্ক কতটুকু, কোনটাতে কার বেশি সেটা জানবেন। রিস্কের পরিমাণ মানে ফিটাল লসের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে কর্ডোসেন্টেসিসে 1 to 2%, কারণ সেটা 18 থেকে 20 সপ্তাহে করা হয়। এখান থেকে এতটুকু জানবেন। এবার আসেন আরেকটা চার্ট, এই দুইটা চার্ট কিন্তু এই চ্যাপ্টারের মানে এত ইম্পর্টেন্ট, আপনি যদি অন্য কিছু না পড়েন প্রথমেই এই দুইটা চার্ট অবশ্যই পড়ে নেবেন। দেখেন কম্বাইন্ড টেস্ট বিটা-এসসিজি, তারপরে হচ্ছে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ এবং হচ্ছে নুকাল ট্রান্সলুসেন্সি, এগুলো আপনি করবেন কত সপ্তাহে? 11 থেকে 14 সপ্তাহে। এটা আমি অলরেডি বলে দিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং। সেখানে কি হয়, বিটা-এসসিজি বাড়ে, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন কমে, আর তার সাথে যদি নুকাল ট্রান্সলুসেন্সি থাকে তাহলে আপনি ধরে নেবেন সেটা ডাউন সিনড্রোম। এই চার্টটা হচ্ছে আপনার একদম স্পেসিফিক, আপনাকে সিঙ্গেল বেস্টের অ্যান্সার করতে হেল্প করবে। জিয়াউল হক টিপু ভাই, আপনি জানতে চেয়েছেন কত হলে নুকাল ট্রান্সলুসেন্সি আমরা পজিটিভ বলবো। এটা যদি মোর দেন অর ইকুয়াল 3 মিলিমিটার হয় তখন আমরা পজিটিভ বলবো। আচ্ছা, এরপরে আসেন মেটানা সিরাম আলফা প্রিটোপোটিন এবং তার সাথে আনকনজুগেটেড স্ট্রায়ল, এইচসিজি এবং ইনহিবিং, এই চারটাকে আমরা বলি কোয়াড্রিপল টেস্ট অথবা কোয়াড টেস্ট। এটা করব আমরা কখন? 15 থেকে 20 সপ্তাহে। এখানে কি হয়, বিটা-এসসিজি বাড়ে, আমরা এটা মনে রাখবো, আর ইনহিবিন বাড়ে, বাকি কম্পোনেন্টগুলো কমে, সেই ক্ষেত্রে এটা ডাউন সিনড্রোম। এবার আসেন কিছু সফট টিস্যু মার্কার করতে পারি, সেটা কি অলরেডি আমি বলেছি, নুকাল ট্রান্সলুসেন্সি এবং নেজাল বোন। এটা করি কখন আমরা? 11 থেকে 14 সপ্তাহে। নুকাল ট্রান্সলুসেন্সি যদি মোর দেন অর ইকুয়াল 3 হয় এবং নেজাল বোন যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট, এটা ডাউন সিনড্রোম, এবং তার সাথে টার্নার সিনড্রোম এবং আদার থাকতে পারে। এবার আসেন সেল ফ্রি ফিটাল ডিএনএ, যেটা এখন করা হয় একটা নন ইনভেসিভ টেস্ট। যদি 10 সপ্তাহের বেশি হয়ে যায় তখন ম্যাটার্নাল ব্লাড থেকে আমরা সেল ফ্রি ফিটাল ডিএনএ দেখি। এটা একদম নতুন একটা টেস্ট। কোথা থেকে করব? ম্যাসিভলি প্যারালাল ডিএনএ শর্টগান সিকোয়েন্সিং দেখি আমরা, প্রসেসটা হচ্ছে এমপিএসএস। এখান থেকে প্যাটার্নিটি টেস্টও করা যায়। এটা করি আমরা কেন? ট্রাইজোমি 13, 18, 21 এবং সিঙ্গেল জিন ডিসঅর্ডার যদি থাকে সেটা বের করার জন্য। এখান থেকে আপনাদেরকে আর কি কি জানতে হবে? কোনটার ডিটেকশন রেট কত? দেখেন সবচেয়ে বেশি ডিটেকশন রেট হচ্ছে সেল ফ্রি ফিটাল ডিএনএ থেকে, সেটা কতটুকু? অলমোস্ট 99%। আর কম্বাইন্ড টেস্ট যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে এবং সফট টিস্যু মার্কার, এই দুইটাতে টেস্টটা কতটুকু? 85 থেকে 92%। আর কোয়াড্রিপল টেস্ট যদি করেন সেটা আসবে 85 থেকে 96%। তাহলে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি, এই দুইটা চার্ট আমি এতক্ষণ যা বলেছি সেটা সামারি, এবং এই দুইটা চার্ট যদি আপনারা খুব ভালো করে পড়েন ইনশাল্লাহ এখান থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন কমন পাবেন, এবং সেটা হবে একটা সিঙ্গেল বেস, 2টা এমসিকিউ। এবার আসেন, আমি আমার লাইভের শুরুতেই একটা কোয়েশ্চেন আপলোড দিয়েছিলাম, আশা করি আপনারা সবাই দেখেছেন। কোয়েশ্চেনটা কি? সিঙ্গেল বেস ছিল, MSAPAFP, মানে
ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন এটা কি হয়, ডিক্রিজ হয় কোথায়? অপশনগুলো ছিল কি কি? মাল্টিপল প্রেগনেন্সি, অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট, জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ এবং ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ। আমি বলেছিলাম যে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন এমন একটা জিনিস আপনাকে এখান থেকে সব জানতে হবে। তাহলে বলেছি যে কিছু জিনিসে বাড়ে এবং খুব অল্প জিনিসে কমে এবং ভেরি লো থাকে তিনটা কন্ডিশনে। তাহলে জানি আমরা কি কি। ভেরি লো থাকে হচ্ছে মিসক্যারেজে, স্টিল বার্থে এবং নিউনেটাল ডেথে। আর লো লেভেল বলেছিলাম আপনারা মনে রাখবেন GD দিয়ে। এই পর্যন্ত গাইনিটে এটা নিয়েই কোশ্চেন এসেছে। তাহলে GD মানে কি? G ফর জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ, D ফর ডাউন সিনড্রোম। এই দুইটা আপনি মনে রাখবেন, এটা মানেই হচ্ছে লো। আর বাকি থাকে ভেরি লো। ভেরি লো তো তিনটা বলে দিলাম। এর বাইরে যা কজ থাকবে সবগুলোই হবে কোনটা? বাড়তেছে, তাহলে সেটা ইনক্রিজ। ঠিক আছে, তাহলে GDটা আপনারা মনে রাখবেন, বাকিগুলো ইনক্রিজ। এখন সবগুলো তো আপনার পড়ার দরকার নাই, এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে আপনি হচ্ছে বাদ দিয়ে দিবেন। আচ্ছা, ডক্টর ফারজানা আফরোজ লিখেছেন অনেক ইনফরমেটিভ, থ্যাঙ্কস। আচ্ছা আপু, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা শুনছেন, আশা করি আপনার পরীক্ষায় এই ক্লাসটা কাজে লাগবে। নাইমা জাহান অ্যান্সার করেছেন অপশন ডি। হ্যাঁ, কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন ডি। দেখেন মাল্টিপল প্রেগনেন্সিতে কি হয় আমি বলেছি, এটা মনে রাখবেন, যেখানে বিটা HCG বাড়ে মোস্ট অফ দ্য কন্ডিশনে ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন বাড়ে। তাহলে দেখেন মাল্টিপল প্রেগনেন্সি যখন হয় তখন বিটা HCG বাড়ে। অ্যান্টিও অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট, ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ সবগুলোতেই দেখবেন বিটা HCG কিন্তু বাড়ে, কারণ এখানে সবগুলোতে প্রেগনেন্সি পজিটিভ থাকে। তাহলে যেটাতে বিটা HCG বাড়ে সেখানে সবসময় পজিটিভ হয়। তাহলে মাল্টিপল প্রেগনেন্সি, অ্যান্টিও অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, নিউরাল টিউব ডিফেক্ট এবং ইন্টারইউটেরাইন ফিটাল ডেথ এগুলো হচ্ছে বাড়বে। কমবে হচ্ছে আমার সূত্র অনুযায়ী জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ এবং ডাউন সিনড্রোম। তাহলে দেখেন আপনাদের অপশনের অ্যান্সার হবে জেস্টেশনাল ট্রপোব্লাস্টিক ডিজিজ। এটা BCPS এর ডিরেক্ট কোয়েশ্চেন। এবং বাকি অপশনগুলা যেগুলা রাইজ করে কোথায় কোথায় বলেছি, এটা হচ্ছে MCQতে আসা ডিরেক্ট কোয়েশ্চেন। আর আপনাদের পেপার 3তে আপনারা জানেন যে নিউপ্লাজমের সাথেও এই টপিকটা রিলেটেড। আমরা হচ্ছে ক্যান্সার মার্কারগুলা মানে টিউমার মার্কার যে পড়ি সেখানেও আলফা ফিটোপ্রোটিন পড়ি, সেখান থেকেও এই কোয়েশ্চেনটা কিন্তু বেসিকে আসে। তাহলে দেখেন এই একটা টপিক পড়লে আপনার তিনটা টপিক জানা হয়ে যাচ্ছে। তাহলে গাইনি থেকে আপনি স্পেসিফিক আর কি কি জানতে হবে, কোথায় ভেরি লো হয়, তিনটা কন্ডিশন অলরেডি বলেছি। আর কি জানবেন, কত সপ্তাহে করা হয়। যদি আপনি অ্যাজ এ হোল বলেন 15 থেকে 22, আর যদি বলেন স্পেসিফিক সেক্ষেত্রে 15 থেকে 20। আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং আজকের ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু আপনাদের যদি জানা থাকে এবং আপনাদের যদি মনে হয় আপনারা সলভ করতে পারছেন না আর সাথে অন্য কোনো কিছু জানার দরকার আছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আর 2 নম্বর কথা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, আজকে তো সানডে, নেক্সট ওয়েডনেসডেতে আমি হচ্ছে পরের ক্লাসটা বলবো, মানে পরের টপিকটা এটার সাথে যেটা রিলেটেড। এই টপিকগুলো একসাথে পড়লে আপনারা হবে কি, মানে যেই জিনিসগুলো জানার দরকার, এর পরের ক্লাসটা মনে হয় অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট নিয়ে, মানে এটা পড়লে একসাথে হবে কি, যেই জিনিসগুলো আপনি কম্পাইল করা দরকার ওগুলো একসাথে আপনি ছোট ছোট করে লিখে রাখলে পরীক্ষার আগে আপনাকে পুরো চ্যাপ্টারটা পড়তে হবে না। আর আমার ক্লাসটা করার পরে আপনারা যেটা করবেন, গাইনির অবস দত্ত 10th এডিশন বই নিয়ে পুরো চ্যাপ্টারটা একবার রিডিং দিয়ে দিবেন। আর আমি যেই জিনিসগুলো দাগিয়ে দিয়েছি সেটা মার্কার দিয়ে দেখে রাখবেন, পরীক্ষার আগে যেন আপনি একবার দেখলেই পারেন। আপনি যদি একবার দেখলে পারেন তাহলে আমি মনে করব যে আমার পড়ানোটা আজকে সার্থক হয়েছে। তাহলে সবাইকে আবার অনেক অনেক শুভকামনা, ভালো করে পড়াশোনা করেন যেন সামনের পরীক্ষাটা খুব ভালো হয়। অনেক অনেক থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম।